বলে দীপান্বিতাকে টেনে নিয়ে যায় নীরবের পাশে। তারপর অভ্র কোল উঁচু করে নীরবকে দেখায়, বোঝাতে চাই সে নীরবের কোলে উঠবে। নীরব মৃদু হেসে অভ্রকে কোলে নিয়ে দীপান্বিতার সাথে ছবি তোলে। মিসেস নাজনীন খুশি হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। মিস্টার রবিন বলেন, ছেলে খুঁজিয়ে নিয়েছে। আমি আপার সাথে কথা বলেছি, উনি বললেন মিটিং করবেন, দেখা যাক কি হয়। মিসেস সাবিনা এসে মিস্টার সমুদ্র ও মিসেস শিউলির কাছে বলেন, দিবানিতার সাথে নীরবকে বেশ মানিয়েছে, কি বলো তোমরা? মিস্টার সমুদ্র বলেন, হ্যাঁ, কিন্তু নীরবের বাসা থেকে কি মানবে? আপা নিজেই প্রস্তাব দিয়েছেন আমার কাছে। মিসেস শিউলি বলেন, তাহলে আর অপেক্ষা কিসের বৌমা? হ্যাঁ হ্যাঁ বললা দাও, নাতি আমাদের কাছে থাকবে। এছাড়া অভ্রকে তো আমরা বোর্ডিংয়েই দিয়ে দিব, সমস্যা তো কিছুই নেই। দীপানিতার সাথে তো কথা বলতে হবে। আচ্ছা, বাড়ি যেয়ে কথা বলে দেখি। দীপনীরা চলে যায় কাপল পিক তুলতে। তারপর কেয়া ও রিক ছবি তুলতে থাকে। সবাই একসাথে অনেকগুলো ছবি তুলে নেয়। কেয়া ও রিকের পরিবারের সাথে দূরের কিছু আত্মীয় আজ সেন্টারেই থাকবে। এই বড় সেন্টার তারা 2 দিনের জন্য ভাড়া নিয়েছে। রাতে অনুষ্ঠান করে বকে বাসায় নিয়ে যাওয়া ঝামেলা। আর গুরুজনদের তো এক একটি কথা আছেই। কারো কারো মতে রাতের বেলা বিয়ের আগের দিন মেয়েদের বাইরে থাকতে নেই, নজর লাগে এতে। তাই আর কেউ রিস্ক নেয়নি, যদিও কেউ বিশ্বাস করে না এসব কথা। কিন্তু মুরব্বীদের সম্মানের খাতিরে এই ব্যবস্থা। রাত গভীর হয়েছে, অনুষ্ঠান শেষ। তাই দীপ নীরাকে বলে, চলো বাসায় যেতে হবে, কাল আবার বিয়ের কাজ আছে। জুম্মা শেষ হওয়ার সাথে সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। কেয়া এখানে থাকবে, তাই নীরা বলে, আজকে আমিও কেয়ার সাথে থাকবো। বান্ধবীর বিয়েতে বান্ধবীর সাথে থাকি না, কাল এসে সারা দিন আনন্দ করবে। এখন চলো। নীরা লাফাতে লাফাতে বলে, না, আমি আজ এখানে থাকবো। এর পাগলামি শুরু হয়েছে বাবা, তোমরা আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। মিস্টার সমুদ্রকে বলেই দীপ নীরাকে কোলে করে উঠিয়ে নিয়ে যায়। নীরা চিল্লাতে চিল্লাতে বলে, মেরে দোস্তি কা দুশ্মন, ছাড়িয়ে ছাড়িয়ে মুঝে। কে আর কি বলবে? সবাই জানে নীরা হাফ মেন্টাল, আর দীপ বইয়ের জন্য মেন্টাল। কেয়া মিটমিট করে হেসে রিকের দিকে তাকায়। রিক সাথে সাথে দীপ ও নীরাকে ইশারা করে কেয়াকে চোখ টিপ দেয়। দীপ নীরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। নীরার চোখ ছোট ছোট করে বলে, আপনি বউ পাগল হয়েছেন ক্যাডার সাহেব, এটা কি আপনি জানেন? আমার বউয়ের জন্য আমি পাগল হব না তো কি ওই বখাটে নান্টু হবে? জেলাস? ভীষণ আকারে জেলাস। একটু থাকলে কি হতো, কাল বান্ধবীর বিয়ে হয়ে যাবে। আমার চুনুমুনু আনা মিস হয়ে যাবে। লুচু ক্যাডার সাহেব। বউকে ভালোবাসাকে লুচু বলে না চন্দ্র পাখি, বউকে ভালোবাসাকে আসল পুরুষত্ব বলে। হয়েছে, এবার চলেন, আমার ঘুম আসছে। দীপ গাড়ি চালানো শুরু করে। নীরা দীপের কাঁধে মাথা রেখে বসে আছে। নীরব বাইক আনিয়েছে কল করে, বাইকে করে যাবে। তাই অভ্র আবদার করে নীরবের সাথে বাইকে যাবে, তাই জেদ ধরে বসে। মিসেস শিউলি ইচ্ছে করে বলেন, পোলাটা আবদার করছে, মা হয়ে পূরণ করো। দীপান্বিতা তর্ক না করে রাজি হলো। চোখে মুখে ঘুম চলে এসেছে তার। নীরবের সামনে অভ্র বসেছে, আর পিছনে দীপান্বিতা। কিছু দূর যেয়ে নীরব অভ্রকে বলে, বাবাই বাইকে চড়তে কেমন লাগছে? খুব ভালো। কোনো একজনের এমন ভালো লাগতো, কি জানি এখন তার মন পাল্টেছে কিনা। বলছি বাবাই আর একটু বেশি ঘুরবে কি? তাহলে বাইকে 1 রাউন্ড দিব তোমাকে নিয়ে। অভ্র খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দেও, আমি খুব মজা পাচ্ছি। নীরব অভ্রকে কোলে নিয়ে বাইক চালাতে থাকে। অভ্রর ছোট ছোট হাত ধরে নীরব বাইক ধরে আছে। অভ্র ভাবছে সে নিজে বাইক চালাচ্ছে, এতে যেন তার ভালো লাগা। দীপান্বিতা অভ্রকে এত খুশি হতে দেখে বাধা দেয় না, চুপচাপ দেখতে থাকে ছেলের খুশি। শীতের রাতের ঘন কুয়াশায় বাইকে করে প্রণয় পুরুষের সাথে অনেকদিন পর সময় কাটাচ্ছে দীপান্বিতা। মুখে তার কোনো কথা নেই, শুধু প্রণয় পুরুষের প্রতি জমা আছে কিছু অভিমান। কেননা সে এতগুলো বছর কথা বলেনি, কেন সে তার বিপদের কথাগুলো শুনতে চায়নি। এবার একটু সেও বুঝুক অভিমানের পাল্লা ভারী হলে কতটা যন্ত্রণা বসবাস করে মনের গহীনে। অভ্র ঘুমিয়ে গেছে
নীরবের কলে। দীপান্বিতা নীরবের কাঁধে এক হাত দিয়ে রেখেছে। নীরবের দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু মন তার মায়াবন বিহারিনীর দিকে। অভ্র ঘুমিয়ে আছে বুঝতে পেরে নীরব বাইক নিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাইক থামতেই দীপান্বিতার মন খারাপ হয়ে যায়। মনে মনে বলে, এই পথ যদি শেষ না হতো। তাহলে আমাদের পথ যাত্রা আবার শুরু করা যাক। থতমত খেয়ে যায় দীপান্বিতা। স্মিত হেসে নীরব বলে, প্রিয়তমার মনে আমার জন্য এখনো বাসা বেঁধে আছে। খুব সহজেই বুঝতে পারি সে কি চায়। হ্যাঁ, খুব ভালো বুঝতে পারেন, তাই তো আমার বিপদ বুঝতে পারেননি। সব কিছু তো নতুন করে শুরু করা যায়। শুরু আপনি করেন, নতুন করে শুরু, আমি চললাম। বলে অভ্রকে কোলে নিয়ে চলে যায় দীপান্বিতা। নীরব বিড়বিড় করে বলে, এই মেয়ে সোজা কথা শুনবে না, বাঁকা পথ দেখতে হবে আমাকে। বলে বাসে চলে যায় নীরব। নীরবদের আসার আগেই চলে আসে দীপ ও নীরা। দীপ গাড়ি থেকে নামার পর নীরা দুই হাত উঁচু করে বলে, কোলে করে যেমন গাড়িতে উঠিয়েছেন, ঠিক কোলে করে এখন আমাকে গাড়ি থেকে নামিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাবেন। আমি এখন অলস বোধ করছি। দীপ নীরাকে কোলে নেয়, তারপর বলে, এভাবে বউ আবদার করলে কি আর না বলা যায়? দুজনে হেসে উপরে যেতে থাকে। দীপ নীরাকে কোলে নিয়ে নীরার দিকে তাকিয়ে হাঁটছে, আর নীরা দীপের চশমা দেওয়া চোখের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে থাকে। ফ্ল্যাটের সামনে আসার পর দীপ বলে, আমার পকেটে দেখো চাবি আছে, দরজা খুলো তুমি। নীরা চাবি নিয়ে দীপের কোলে থেকেই দরজা খুলে ঘরে এসে তাড়াতাড়ি করে হিজাব খুলতে যাবে। দীপ হাত দিয়ে বাধা দিয়ে বলে, আমি খুলে দিচ্ছি হিজাব। নীরা খুশি হয়ে বলে, ওকে ক্যাডার সাহেব। দীপ ধীরে ধীরে নীরার মাথায় থাকা গাজরা খুলে দেয়, তারপর হিজাব খুলতে থাকে। নীরা আয়নায় তাকিয়ে নিজের স্বামীর এই ভালোবাসাগুলো উপভোগ করতে থাকে। আয়নায় দীপের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, এইভাবে আমাকে সব সময় ভালোবাসবেন তো ক্যাডার সাহেব? দীপ আয়নাতে নীরার দিকে তাকিয়ে থাকে, তারপর নীরাকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলে, সারা জীবন ভালোবেসে কাছে আগলে রাখবো বলেই তো আমার এই ইচড়ে পাকা চন্দ্র পাখিকে বিয়ে করা। উল্টো চিন্তা তো আমার হচ্ছে। নীরা আয়নায় দীপের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকিয়ে থাকে। বোঝাতে চাইছে দীপ কিসের জন্য এত চিন্তা করছে। দীপ বলে, এই যে আমাদের এজ ডিফারেন্ট, তুমি কি আমার বয়স বাড়লেও এতটা ভালোবাসবে? আস্তে আস্তে যখন আমার চুল পাকতে শুরু করবে, এই ভালোবাসা কি স্থায়ী থাকবে? নীরা দীপের দিকে ঘুরে দীপকে পুরোপুরিভাবে আলিঙ্গন করে বলে, আমার হবু চুনুমুনুদের বাবাকে আমি কখনো ছেড়ে যাব না। মৃত্যু ছাড়া আমি কখনো আপনার থেকে আলাদা হব না ক্যাডার সাহেব, তাতে আপনি বুড়ো হন না কেন। ভালোবাসি আমার চন্দ্র পাখি। বলে দীপ নীরাকে শক্তভাবে জড়িয়ে ধরে। কেয়া ও রিক সবার পরিবার আজ কমিউনিটি সেন্টারে আছে। কেয়ারা এক পাশের রুমে আছে আর অপর পাশের রুমে রিকেরা আছে। হঠাৎ গভীর রাতে কেয়ার ফোনে SMS আসে। কেয়া জেগেছিল, ভাবছিল কাল তার পরিবার থেকে বিদায় নিয়ে রিকের সাথে থাকবে। ফোনের SMS-এর জন্য আলো জ্বলতে দেখে ভুরু কুচকে তাকে কেয়া ফোন হাতে নিয়ে দেখে রিকের SMS। জানি তুমি ঘুমিয়ে নেও, তাড়াতাড়ি ছাদে আসো, আমি তোমার অপেক্ষায়, মাই ডিয়ার চশমিশ। রিকের SMS দেখে অবাক হয়ে বালিশের পাশে থাকা চশমা নিয়ে চোখে সেট করে কেয়া। তারপর আবার SMS পড়ে। না, রিক তাকে এই রাতে ছাদে যেতে বলেছে। পাশে তাকিয়ে সবাইকে পরখ করে নেয়। সবাই ঘুমে বিভোর হয়ে আছে। কেয়া তাড়াতাড়ি করে একটি চাদর গায়ে মুড়িয়ে কাঁপতে কাঁপতে চলে যায় তার সাদা বিলাইয়ের দিকে। এত রাতে রিক তার জন্য অপেক্ষা করছে, সে কিনা না যে পারে। সাদে এসে দেখে রিক নিজেও একটি চাদর মুড়িয়ে কাঁপতে থাকে। ভুরু কুচকে তাকায় কেয়া। রিক কেয়ার কাছে আসে, বলে, তোমার এই চশমার ভিতরে ভ্রু কুচকে তাকানো দেখাতে আমার অনেক ভালো লাগে চশমিশ। আর কয়েক ঘন্টা পর তো আমাদের বিয়ে, এখনই হাড় কাঁপানো শীতে ডেকেছেন কেন? বিয়ের আগের দিন রাতে হবু বউয়ের সাথে প্রেম করব তাই। শীতে মরে যাচ্ছি। কি কুয়াশা দেখেছেন, গাছগুলো কুয়াশায় ভিজে আছে। আর এই শীতল হাওয়াতে একটু চন্দ্র বিলাস করছি আমি আর আমার চশমিশ। কেয়া রিকের ভালো লাগার মুহূর্তকে বাধা দিতে চায় না, তাই রিককে আর কিছু না বলে চুপ থাকে। রিক বলে, হাড় কাঁপানো শীত হোক আর চৈত্র মাসের সূর্যের করা
উত্তাপ ভালোবাসার মুহূর্ত থাকবে সব সময়। এগুলো নিজেদেরকেই তো অর্জন করে নিতে হবেই। লজ্জাতক দৃষ্টিতে চশমার ফাঁকে কেয়া তাকেই দিকের দিকে বলে, এত ভালোবাসেন আমাকে? অনেক। কেন, তুমি বাসো না? বলেছি একবারও। ভালোবাসি বলিনি তো একবারও। সব কথা কি মুখেই বলতে হয়? প্রিয় মানুষের মুখে ভালোবাসি শুনতে পাওয়ার অনুভূতিটাই যে ভিন্ন চশমিশ। একটিবার বলবে আমার এই চোখের দিকে তাকিয়ে ভালোবাসি। কেয়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। এই কনকনে শীতে এখন তার হাতের উপর লোমগুলো দাঁড়িয়ে যায়। কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করেনি, আজ কিভাবে বলবে? রিক বলে, হায় মেরে চশমিশ, ভালোবাসি বলাতে এত লজ্জা? ধ্যাত, বলো একটিবার। কে এবার তাকাই রিকের দিকে। দূরত্ব কমিয়ে কিছুটা কাছে এসে চাঁদ বরাবর দাঁড়িয়ে থাকা রিকের কানের কাছে আসে। ফিসফিস করে রিকের কানে বলে, আমি ভালোবাসি আমার এই সাদা বিলাইকে, অনেক বেশি ভালোবাসি তাকে। বলেই দৌড়ে চলে যায় কেয়া। এখন তার খুব লজ্জা লাগছে এখানে থাকতে। রিক হালকা হাসে, চাঁদের দিকে তাকিয়ে আনমনে এক চোখ টিপ দেয় রিক, যেন চাঁদকে সাক্ষী রেখেছিল আজ তার চশমিশ তাকে প্রপোজ করেছে। ঘরে এসে বসতেই কেয়ার ফোনে আবার একটি SMS আসে। না, এবার আর রিক দেয়নি SMS, এবার SMS দিয়েছে নীরা। লেখা, আরে দোস্ত, বিয়ের আগে হাড় কাঁপানো শীতে ছাদে দাঁড়িয়ে প্রেম করলে জ্বর আসে না। কেয়া লেখে, তুই কি করে জানলি? আইডিয়া যে আমার ছিল। রিক ভাই তোর মুখে ভালোবাসি শুনতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম আপনি ওকে রাতের বেলায় একটু ইমোশনাল করে দেবেন। কেয়া স্মিত হেসে নীরাকে গুড নাইট জানিয়ে দেয়। দীপের বুকে মাথা দিয়ে নীরা কেয়াকে গুড নাইট লিখে দেয়। নীরা কেয়ার এই রোমান্টিক মোমেন্টের জন্যই থাকতে চেয়েছিল আজ কেয়ার কাছে, কিন্তু ক্যাডার সাহেব তা হতে দিল কোথায়? নীরা দীপের দিকে তাকিয়ে বলে, আমার লুচু ক্যাডার সাহেব। দীপ বলে, অনেক প্রেম হয়েছে, এখন ঘুমাও চন্দ্র পাখি। কেয়াকে সাজানো শুরু করা হয়েছে। পার্লারে মেয়েরা এসে সাজিয়ে দিচ্ছে। সবাই নামাজ পড়ে সাজতে বসেছে। দীপ, নীরব, অভ্রকে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে গেছে। পুরুষ মানুষ সবাই সেখানে। রিক নিজেও জুম্মার সালাত আদায় করে কমিউনিটি সেন্টারে আসবে। রিককে ওয়েলকাম করার জন্য কমিউনিটি সেন্টারের সামনে ফিতা বেঁধে রাখা হয়েছে। কেয়ার কোনো কাজই নেই। কেয়ার বাবা একা ও কেয়ার মামা বিদেশে থাকেন পুরো পরিবার সহ। রিকের খালামণিরা এসেছে, কিন্তু তাদের সন্তানেরা ব্যস্ত থাকেন, তাই আসতে পারেনি। এই জন্য সব কিছু দীপ ও নীরাদের করতে হয়। রিকের মায়ের সাথে নীরার মায়ের ভালো বন্ধুত্ব ছিল, এখন দীপের মায়ের সাথেও হয়েছে। দীপের পরিবার এক কথায় সহজ সরল এক পরিবার। সবাই বলেন মিস্টার সমুদ্র ইচ্ছে করে নিচে ঠকে যাবেন, কিন্তু কোনো ঝামেলাতে জড়াবেন না। ঠিক তেমন হয়েছে দীপ। কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা করে না, বরং কারোর বিপদে দুই হাত ভরে দিবে। বিশেষ করে তামান্নার বেলায় লোকজন দীপেদের বিষয়ে বেশি বেশি অবগত হয়েছেন। একদিকে যেমন সমাজ অপর দিকে আঙ্গুল তুলে, ঠিক তেমন মানা হয়েও দীপান্বিতার মাতৃত্বের ভালোবাসার জন্য সেই সমাজ বাহবা দেয়। প্রথম প্রথম অনেকেই বলতেন দীপান্বিতা ঠিক করছে না, পরের সন্তানকে নিজের করে মানুষ করা ঠিক না, যার সন্তান তাকে দিয়ে দিলেই হয়। বাইরের লোক তো বলতো, সাথে করে বলতো পিঙ্কির মা। পিঙ্কি নিজেও অভ্রকে ভালোবেসেছে, কিন্তু মিসেস সাদিয়া সবসময় অভ্রকে কথা শুনিয়ে দিতেন এমনি সম্পত্তি ভাগাভাগি হবে, তার উপর পরের ছেলে। তার ক্ষোভ ছিল এখানে। কিন্তু এত এই কথায় বিপরীত অভ্রকে ভালোবেসেছে দীপান্বিতা। মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা মিলে সাপোর্ট করেছেন দীপান্বিতাকে। মুখে দুই একবার বলেছিল অভ্রকে আশ্রমে রাখতে, কিন্তু কোল থেকে ওই ছোট্ট তুলতুলে নরম বাচ্চাকে সরাতে পারছিল না দীপান্বিতা। বারবার মনে হতে থাকে তামান্না দেখছে তার সন্তানের বেড়ে ওঠা। একজন মৃতমা তার সন্তানের সুখ হয়তো দূর থেকে দেখছে। দূর থেকে না হয় এই সুখ দেখুক। দীপান্বিতা সবাইকে বলে, অভ্র বড় হলে ওকে সোজা আমি বোর্ডিংয়ে ভর্তি করাবো, তারপর গ্র্যাজুয়েশন করতে বিদেশে পাঠাবো, যাতে ওর মনে এটা না আসে যে আমি ওকে আপন সন্তান ভাবি না। হ্যাঁ, জীবন চলতে গেলে নিজের সুখ দেখতে হবে, তাই আমিও 4 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ততদিন গ্র্যাজুয়েশন হয়ে যাবে। আমার গ্র্যাজুয়েশন শেষ না হয় তোমরা আমার বিয়ে ঠিক করলে। বাসা থেকে সবাই মেনে নেয় দীপান্বিতার কথা।
সবার প্রথমে সাপোর্ট করে দীপ, তারপর দীপানিতার বাবা মা। প্রতিবেশী হয়ে নীরার বাবা মাও দীপানিতাকে অনেক সাপোর্ট করে। আশেপাশে থেকে মানুষ যখন অভ্রকে দেখে ক্ষিপ্ত হতে থাকে, মিসেস নাজনীন তখন অভ্রকে কোলে নিয়ে পুরো এলাকা ঘোরাঘুরি করে। প্রায় দীপানিতার কাছ থেকে অভ্রকে নিয়ে সকালের রোদ পোহাতে যায়। এদের সবার এই ভালোবাসা দেখে আস্তে আস্তে মুখ বন্ধ হয় সমাজের। নীরা ছোট হলেও চঞ্চল ছিল খুব। নীরাকে সবাই একটু বেশি ভয় পেত। মুখের ওপর উচিত জবাব দেওয়া নীরার অভ্যাস। সবার এত সাপোর্ট ভালোবাসাই আজ অভ্র চোখের মণি। আর সমাজের কাছে দীপের পরিবার সহজ সরল নামে পরিচিত। জুম্মার নামাজ পড়ে সবাই চলে এসেছে। পাঞ্জাবি পরে নামাজ পড়তে বের হয়েছিল সবাই, তাই তাদের আর সাজগোজ করা লাগেনি। ছেলেরা সবাই বরকে নিয়ে এসে দেখে মেন গেটের সামনে ফিতা দেওয়া। সবাই বুঝে যায় এটা বরের জন্য করা। কেয়াকে এখনও সাজানো হচ্ছে। কেয়ার পাশে দীপানিতা বসে সাজ দেখছে। নীরা ও কিছু প্রতিবেশী মেয়ে মিলে গেছে বরকে ওয়েলকাম করতে। হাতে মিষ্টি ও শরবতের ট্রে নিয়ে নীরা বলে, জামাইবাবু আগে আপনাকে ফিতা কাটতে হবে। রিকের বাবা বলেন, তোমাদের কোনো ডিমান্ড নেই? ওটা এখন না আঙ্কেল, সময় হোক উসুল করব। সবাই হেসে দেয়। রিক ফিতা কেটে দেয়। তারপর নীরা শরবতের গ্লাস নিয়ে রিকের সামনে ধরে। রিক শরবতে চুমুক দিতে যাবে, তার আগে দীপ গ্লাস কেড়ে নিয়ে রিকের সামনে ধরে। নীরা চোখ ছোট ছোট করে মনে মনে বলে, জেলাস কার্ডার সাহেব। রিক দীপের হাতেই গ্লাসে চুমুক দেয়। মিস্টার রবিন বলেন, মেয়ে আমার সেরা জামাই পেয়েছে, কি সুন্দর করে গ্লাস নিয়ে বুঝিয়ে দিল। মিস্টার সুমন্ত্র বলেন, আপনি তো টেইলার দেখেছেন, আর আমি দেখি ফুল মুভি। সবে অট্ট হাসিতে মেতে ওঠে। নীরা দীপের দিকে মুখ ভেঙচি দিয়ে পাশে থাকা মেয়েকে বলে, জামাইবাবুকে মিষ্টি খাইয়ে দে, আমার উনি আবার জেলাস হচ্ছেন। বলা তো যায় না, মিষ্টি খাওয়াতে গেলে আবার কোনো এক জায়গা থেকে পোড়া গন্ধ ভেসে আসে। বলে মিষ্টির প্লেট দিয়ে দেয় পাশে থাকা মেয়েটির হাতে। রিককে মিষ্টি খাওয়ানোর পর ছেলেরা মিলে রিককে উঁচু করে নিয়ে যায় বরের আসনে। বাকিরা হাততালি দিতে থাকে। নীরা চলে আসে কেয়ার কাছে। কেয়ার সাজানো কমপ্লিট, এখন শুধু গহনাগুলো পরিয়ে দেওয়া বাকি। একে একে সবাই মিলে কেয়ার গহনা দ্রুত পরিয়ে দেয়। সবার ক্ষুধা লেগেছে। বিয়ে পড়ানো হয়ে গেলেই খাওয়া দাওয়ার পালা। কাজী এসেছেন বিয়ে পড়াতে, সাথে একজন রেজিস্ট্রার। বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো। বর বউ দুজন দুই রুমে বসে একে অপরকে কবুল বলে গ্রহণ করে নিল। বড়রা সবাই খেতে বসেছে। নীরা, দীপানিতা ও বাকি মেয়েরা বড় রক থালা নিয়ে এসেছে রিকের কাছে। রিকের পাশে যে বসে আছে ছোট্ট অভ্রবাবু। দীপানিতাকে দেখে অভ্র হাত উঁচু করে বলে, আম্মু আমি এখানে। দীপানিতা মিষ্টি হাসি দিয়েই অভ্রকে দেখে। নীরা বলে, হ্যাঁ, আমাদের ছোট বড়বাবুকে তো আমরা দেখেছি। নীরব তাকিয়ে আছে দীপানিতার দিকে। রানী গোলাপি ও সবুজের মিক্সনে খুব সুন্দর শাড়ি পরেছে দীপানিতা। মাথায় গোলাপি হিজাব, মুখে কোনো প্রকার মেকআপ না দিয়ে শুধু একটু ক্রিম লাগানো, আর চোখে চিকন কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। এই সাজে দীপানিতার প্রতি নেশা ধরে গেছে নীরবের। নীরা নীরবের দিকে তাকিয়ে শব্দ করে। নীরব তাকায় বোনের দিকে। নীরব বলে, বেটার লাক নেক্সট টাইম ভাই। আপাতত বরকে খাওয়াও সবাই মিলে। আফসোস কেয়ার বিয়েটা আমার আগে হতো, আমিও মজা করতে পারতাম। দীপের দিকে আর চোখে তাকিয়ে দীপ বলে, খুব শখ হয়েছে না পরের বরকে খাইয়ে দেওয়ার? নীরা নাক মুখ উঁচু করে অভিমান করে বলে, কোথা থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসছে। অভ্র বলে, কিছু পড়েছে মামি? হ্যাঁ বাবাই, তোমার মামুর মন। অভ্র খুঁটিয়ে খুঁটিয়ে দীপকে দেখতে থাকে। কোথাও আগুন বা ধোঁয়া না দেখে বলে, কোথায় দেখতে পাচ্ছি না তো। এটা দেখা যায় না বাবাই, আমি স্পেশাল ম্যাজিক দিয়ে বুঝতেছি। সবাই আবার হেসে দেয়। অভ্র বেচারা হাঁ করে তাকিয়ে আছে। তার মাথায় ঢুকছে না কোনো কিছুই। নীরব অভ্রর পাশে বসে বলে, ওসব তোমাকে বুঝতে হবে না বাবাই, আসো আমরা একসাথে তোমার রিক আঙ্কেলকে খাইয়ে দিই। আচ্ছা। বলে সবাই মিলে রিককে খাইয়ে দেয়। দীপ নীরার হাত ধরে নিয়ে আসে এক কোণে। নীরাকে দেওয়ালের সাথে আটকিয়ে বলে, খুব শখ না বরবাদে অন্য ছেলেকে খাইয়ে দেওয়ার? মিটমিটিয়ে হেসে বলে নীরা। হ্যাঁ খুব শখ আমার। দীপ নীরার হাত জোরে চেপে ধরে বলে, নিজের বরকে তো খাইয়ে দেওয়ার ইচ্ছা জাগে না? আউচ লাগছে তো। লিসেন,
দুষ্টমি করো, কিন্তু ওভার হলে? কি ওভার হলে কি করবেন? একসাথে যমজ না, একসাথে 1 ডজন বাবু এনে দিব তোমার এই ছোট্ট পেটে। নীরা যেন এবার ভ্রমে চলে গেল। কল্পনা করছে তার পেট ফুলে উঠেছে 12টা বাবু তার পেটে।